ববিতা শেখের বাড়ির চারতলা বিশিষ্ট সুরম্য অট্টালিকার কোনো স্থানে সামান্য অসুন্দর দেখলেও সেটা সুন্দর করতে চলে আসে পাঁচজন। বাড়ির নাম রেইনবো টাওয়ার। চারতলা বিশিষ্ট সাতরঙা এ বাড়ির সামনে বিশাল বাগান, বাহারি ফুল সেখানে শোভা বিলায়। ববিতা শেখ সকাল থেকে এসব সামলাতে ব্যস্ত থাকে। মালি, চাকর চাকরানি, গাড়োয়ান দারোয়ান সবাই তার কথা উঠে বসে। তার পরনে সবসময় থাকে দামি শাড়ি আর শরীর ভর্তি অলংকার। মাথায় সাদা চুলগুলো তিনি পরম যত্নে লাল রং করে রাখেন। চোখে ভারী চশমায় স্বর্ণের চেন লাগানো থাকে। একটা পানদানি আর পিকদানি হাতে থাকে। একজন পার্সোনাল চাকরানি সবসময় তার পেছনে পেছনে থাকে। অযথায় হাঁক ডাক করে তিনি বাড়ি শুদ্ধ মানুষজনের মধ্যে ত্রাস সৃষ্টি করতে পছন্দ করে। একমাত্র ছেলে জহিরের একাধিক বিয়ে ও পরকীয়ার প্রেমের খবরে সে গর্ববোধ করে। তার মতে ধনী ও সামর্থ্যবান পুরুষ মানুষের একাধিক বিয়ে করা সুন্নত। আর তার মতে ইচ্ছে করলে পুরুষ মানুষ একাধিক রক্ষিতাও রাখতে পারে। সে প্রায় বান্ধবী ও প্রতিবেশীদের সাথে আলাপে বলে থাকে, খোকা আমার এত টাকা কামাই করলো জীবনে, আর দুই চারটে রক্ষিতা, এটা এত খারাপ ভাবার কি হলো? এইসব তো পুরুষ মানুষের শৌর্য বীর্যের প্রতীক। তার এই সকল যুক্তিকে মনে মনে কেউ না মানলেও মুখে কেউ তার সামনে অস্বীকার করে না। তার দুই কন্যা ইন্দু ও বিন্দু বিয়ের পর থেকে স্বামীসহ বাবার বাড়িতে থাকে। ইন্দুর এক ছেলে থাকলেও বিন্দুর কোনো বাচ্চা নেই। ইন্দু ও বিন্দু দুজনের স্বামী যথাক্রমে পাভেল ও নয়ন দুজনে তাদের সম্বন্ধী জহির শেখের ব্যবসায় টুকটাক কাজকর্ম বন্ধ করে আর এ বাড়িতেই বসে থাকে সারাক্ষণ। দুই বোনের বয়সী 30-এর কোঠায়, কিন্তু সারাক্ষণ এমনভাবে থাকে যেন 18 বছরের যুবতী। ঝকঝকে তকতকে কাপড় আর সারাদিন মেকআপ মুখে লাগিয়ে বসে থাকে। দেখতে হাস্যকর আর জোকারের মতো দেখলেও কেউ তাদেরকে কিছু বলার সাহস পায় না। আজব দুই ক্যারেক্টার এই ইন্দু আর বিন্দু। বড়লোকের বকে যাওয়া মেয়েরা যেমনই হয় এরাও তেমনই। তৃষার সৌন্দর্য এরা দুজনে বেশ জ্বলতে থাকে। কয়েকদিন আগে তৃষা ছাদে কাপড় শুকাতে গিয়েছিল। কাপড় নাড়তে নাড়তে ওড়নাটা বুকের ওপর থেকে সরে যাচ্ছিল। কিন্তু ঈর্ষকাতর দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। কখনো তৃষাকে ছুঁয়ে না দেখলেও সেদিন এসেছিল ওর শরীরের মাপ নিতে। রুদুটি কুচকে বলেছিল, এই তোর বুকের মাপ কত রে? তোর ফিগার আয়শা টাকিয়ার মতো হলো কি করে রে? ও তো শুনেছিলাম প্লাস্টিক সার্জারি করিয়েছিল বলে। এদিকে আয়শা টাকিয়াকে তা না জানা তৃষা লজ্জায় আর সংকোচে মাটির দিকে তাকিয়ে থাকে তৃষা। আর প্রায়ই বিন্দু তৃষাকে জিজ্ঞেস করে, মুখে কি মাখিস রে তৃষা? তোর গায়ের রং তো দিনকে দিন ফর্সা হচ্ছে রে। প্রেম টেম করিস নাকি? ছেলেদের শরীর টাচ না লাগলে শরীরে তো ফর্সা হয় কেমনে? নাকি অন্য কিছু? এইসব কথা শুনে তৃষা লজ্জা বাঁচে না। লজ্জায় মাথা নত করে না, শব্দটা উচ্চারণ করে সে ভোদৌড়। ওদিকে কনকচাপা তৃষাকে সাবধান করে দেয় যেন পাভেল আর নয়নের সাথে বেশি কথা না বলে, পাছে আবার বিন্দু ইন্দু কি না কি বানিয়ে বলে ওদের নামে। কারণ গাড়ির লাইসেন্স না থাকলেও চলে না, কিন্তু ইন্দু বিন্দুর মুখের কোনো লাইসেন্স নেই। জহিরের সাথে বিয়ের পর কনকচাপার এই সংসারে আরও দুটো ছেলে সন্তানের জন্ম হয়েছে। এ দুটোর নাম ধ্রুব ও মুগ্ধ। ধ্রুবর বয়স 8 আর মুগ্ধ 6। ধ্রুব আর মুগ্ধর সাথে তৃষার নিজের আকাশ পাতার পার্থক্য খুঁজে পায়। ওদেরকে যেখানে ববিতা মাথায় তুলে না যায়, তেমনি তৃষাকেও ছেঁড়া পাপোশের সমান কদর দেয় না। তবে ছোট্ট মুগ্ধ তৃষাকে খুব ভালোবাসে। এ বাড়িতে এতগুলো লোকের মধ্যে শুধু ইন্দু ও বিন্দুর স্বামী পাভেল ও নয়নই শুধু তৃষার পড়াশোনার খবর নেয়। কোনো গৃহশিক্ষক না থাকায় পাভেল আর নয়নই মাঝে মাঝে তৃষার পড়াশোনার দেখভাল করে। এমনকি স্কুল কলেজের গভর্নিং মিটিংয়েও এই পাভেল আর নয়নই কনকচাপার হয়ে অংশগ্রহণ করে। যদিও সবই হয় ববিতা শেখ আর তার দুই মেয়ের অগোচরে। কনকচাপার মানা করার পরও এই দুই মানুষ ছাড়া তৃষার আবরণ বলতে কেউ নেই। আর কনকচাপা সারাদিন ব্যস্ত থাকে এতগুলো মানুষের রান্না সামলাতে। যদিও বাড়িতে ডজন খানেক কাজের লোক আছে, তবুও ববিতা কখনো কাজের লোকের হাতে রান্না খায় না। জহির ও একই দলে। কনকচাপার হাতের রান্না এ বাড়িতে খুব কদর। মাঝে মাঝে জহির তার পার্টনার ও ক্লায়েন্টেরও এ বাড়িতে দাওয়াত করে থাকে কনকচাপার হাতের রান্না খাওয়ানোর জন্য। কিন্তু কনকচাপা এটা আজ করতে পারে যে তাকে রান্নার কাজে ব্যস্ত করে রাখাই জহিরের আসল উদ্দেশ্য। ব্যবসায় সিদ্ধহস্ত জহির কোনো দিক থেকেই তার খাতায় লস নামক বস্তুটি ঢুকতে দেয় না। কনকচাপাকে বিয়ের সময় তার বাবা ও ভাইকে 50 লক্ষ টাকা সে দিয়েছিল। তাছাড়া কনকচাপার প্রতি মাসেই তার বাবা ও ভাইয়ের খরচের টাকাটাও জহিরের কাছ থেকে নিয়ে দেয়। তাই বিনিময়ে রান্নাঘরের কাজটুকু সে হাসি মুখেই করে থাকে। কিন্তু তৃষা এসব কিছুই জানে না বলেই নিজের মাকে সবসময় ভুল বোঝে। এই বলে যে মা ওকে মোটেও সময় দেয় না। কনকচাপাও নিজের এ দোষ অকপটে স্বীকার করে নেয়।
মেয়েকে নিজের অসচ্ছল বাবা মায়ের কাছে না রেখে নিজের কাছে রেখেই বা সে কী দিতে পেরেছে? শুধু অযত্ন আর অবহেলাতেই সৎ বাবার ঘরে এসে বড় হচ্ছে। জহির মানুষের সামনে নিজেকে জাহির করার জন্য তৃষাকে নিজের নাম দিয়ে ভালো স্কুল কলেজে ভর্তি করিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে কোনোদিন তৃষাকে সামান্য সমীহ করেনি। পরের দিন তৃষার ঘুম ভাঙল সকাল 9টায়। 10টায় কলেজে ওর ক্লাস। বেশি রাত করে ঘুমানোর কারণে উঠতে পারেনি ও। গত রাতে আহনাব স্যার কল দিতে বলেছিল, মনে হতে ও আতঙ্কিত হয়ে গেল। মনে মনে বলল, এখন কি হবে? স্যার হয়তো ভুল বুঝবে, কিন্তু আমার ফোন কই যে কল দেব? তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে কলেজের জন্য তৈরি হয়ে দেয় ছুট। নিচে নামতে ববিতা চেঁচিয়ে বলে উঠল, এতক্ষণে উঠেছে জমিদারের নাতনি? কই সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট দুই ভাইকে একটু পড়াবে, আর তার ঘুম থেকে ওঠারই খবর নাই। তৃষা জানে যে ওর ছোট দুই ভাই ধ্রুব মুগ্ধকে পড়বার জন্য রোজ সকালে টিচার আসে, তাহলে ওকে কেন বকাবকি করা হচ্ছে? তৃষা কখনো ববিতার সামনে মুখ উঁচিয়ে কথা বলার সাহস পায় না, কারণ একবার মুখ উঁচিয়ে কথা বলার জন্য অনেক মেরেছিল। কনক চাপা সাহস পায়নি ফেরানোর, পরে পা ভিলার নয়ন এসে ছাড়িয়েছিল। ওই ঘটনার পর থেকে সে ববিতার সামনে মুখ উঁচিয়ে কথা বলে না। তাই মাথা নিচু করে বলল, দাদি, ওদের টিচার? ববিতা আদেশের স্বরে বলল, ওদের টিচার আসবে না, তুমি প্রতিদিন সকালে ওদেরকে পড়াবে আগামীকাল থেকে। এই কথা শুনে বিরক্ত হলেও তৃষার কিছুই করার ছিল না। ও নিজের পড়াই পড়ে শেষ করার সময় পায় না, আর সেখানে ভাইদের পড়ানো আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছুই নয়। তবুও তৃষা না শব্দটি ব্যবহার করলো না, বরং আস্তে করে আচ্ছা বলে চলে যাচ্ছিল। ঠিক তখনই কনক চাপা একটা টিফিন বাটি টুপ করে মেয়ের ব্যাগে পুরে দিল। মেয়ে তার সকালে না খেয়ে গেল, দুপুরে কিছু খাওয়ার টাকাও দেওয়া হয় না, তাই দুপুরে টিফিনটা অন্তত তুলে দেওয়া যাক। তৃষা কিচ্ছুটা না বলে হনহন করে বেরিয়ে পড়ল। গেট দিয়ে বের হতেই ওর আরও দুই বান্ধবী তৃণা, উষা ও স্নিগ্ধা এসে হাজির। ওদের ফ্রেন্ড গ্রুপে মূলত 5 জন মেয়ে, তৃষা, রাত্রি, তৃণা, উষা ও স্নিগ্ধা। ওদের গ্রুপটাকে সবাই স্টার জলসা পার্টির নামেই জানে, কারণ এরা সবাই স্টার জলসার মতোই নাটকবাজ। তৃষা নাটকবাজ না হলেও এদের সাথে মিশে বলে নামটা ও হয়ে গেছে। যদিও বাকি 4 জন মোটামুটি ভালো দুষ্টু হলেও তৃষা একেবারে চুপচাপ। সবাই জানে তৃষার নিজের বাবা নেই, আর মায়েরও যত্ন নেওয়ার সময় নেই বলে ওর এত দুঃখ, তাই সবাই ওকে অনেক সাপোর্ট করে। সবাই জানালো রাত্রি আর যাবে না, কারণ গত রাতে ও সারা রাতে জেগেছে। একমাত্র বড় বোনের বিয়ে বলে কথা, গোটা 1 সপ্তাহেই রাত্রি আসবে না, এটাই স্বাভাবিক। এই কয়েকদিন তাহলে সবাই রাত্রিকে মিস করতে যাচ্ছে। তৃষা বাদে বাকি সবারই সাইকেল আছে, ওরা সাইকেলে করেই যায়, তাই একে একে সবাই এক একদিন তৃষাকে লিফট দেয়। তৃষাদের বাড়ির অন্যান্য ছেলেমেয়েরা সবাই প্রাইভেট কারে করে চলাফেরা করে, সেখানে তৃষা সামান্য অটো ভাড়াও পায় না। এটা আশেপাশের অনেকে আফসোস করে। জামিল তার সে সকল স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, সেসব ঘরের সন্তানদেরও সে প্রাইভেট কার বা বড় বড় জিনিস গিফট করে। তবে তৃষাকে কোনো কিছুই দেওয়া বারণ, কারণ একটাই, তৃষা অন্যের বংশধর, যে পরে তার কাছে চলে এসেছে। বান্ধবীরা এক্ষেত্রে তৃষাকে বেচারি তৃষা মনে করে, তবে তৃষা এসব নিয়ে নয়, তার দুঃখ শুধু জীবনের বাবার আদর পেল না, এটাই। সেদিন তৃষাকে সাইকেলে করে নিয়ে যাচ্ছিল তৃণা। হঠাৎই তৃণার বয়ফ্রেন্ড রবি বাইকে করে হলো হাজির। রবি বিশাল ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। তৃষারও অনেক ইচ্ছা একদিন রবির মতো বুয়েটে পড়বে, অনেক বড় ইঞ্জিনিয়ার হবে। রবি এসে ওদের 3 জনকে দেখে হাই পড়ল। ভার্সিটি ছুটি হলে রবি বাড়ি চলে আসে, আর নিজের টিউশনের জমানো টাকায় তৃণার জন্য এটা ওটা কিনে আনে, সাথে ওদের 5 বান্ধবীকে ট্রিট দেয়। সেদিনও কলেজ ছুটির পর 5 তারকা ক্যাফেতে বিকেলের নাস্তার ট্রিট দেবে, সেই খবরই জানিয়ে গেল রবি। তবে তৃষা বেচারি তো আর যেতে পারবে না। ওদিকে কলেজে ক্লাসের সময় হয়ে যাওয়ায় সবাই হাই স্পিডে প্যাডেল দিল। কলেজে ম্যাথ ক্লাসের ঘন্টা পড়ল। আহনাব ক্লাসে ঢোকার আগে মেয়েদের মধ্যে যেন উৎসব লেগে যায়। আহনাব স্যার এসেছে রে, আহনাব স্যার আসছে বলে একজন চেঁচিয়ে উঠল। তৃষার বুকের মধ্যে ধুকধুকানি বেড়ে গেল। আহনাব ক্লাসে প্রবেশ করার আগেই ক্লাসের মেয়েরা তাদের ব্যাগে রাখা ছোট আয়নার চিরুনি দিয়ে নিজেদের চেহারা আর চুল ঠিক আছে কিনা সেসব দেখতে ব্যস্ত হয়ে যায়। কেউ কেউ আবার তুলে দিয়ে মুখে কম্প্যাক্ট পাউডারও মাখে। শুধুমাত্র তৃষাই ব্যতিক্রম। বরাবরের মতো তৃষার মধ্যে এসবের কোনো ইন্টারেস্ট নেই। সব মেয়েদের উদ্দেশ্যে হ্যান্ডসাম স্যারকে যদি একবার প্রেমের জালে ফেলা যায় তাহলে কেল্লা ফতে। এইসব মেয়েদের দ্বারা তৃষারই প্রিয় 2 বান্ধবী স্নিগ্ধা আর উষা অন্যতম। রাত্রি আর তিনা বয়ফ্রেন্ড আছে বলে তারা এসব করতে সাহস করে না, কিন্তু মনে মনে তারা আহনাব স্যারকে পছন্দ করে। তা মাঝে মধ্যেই ওদের কথাই প্রকাশ পায়। তবে স্নিগ্ধা আর উষা আহনাবের জন্য বলতে গেলে দিওয়ানা। আহনাবকে পাওয়ার জন্য এরা একে অপরের সতীন হতে রাজে।
আহনাফ যখন ক্লাসের ঠিক দরজায়, তখন স্নিগ্ধা আর উষা সাজগোজ নিয়ে ব্যস্ত। তৃষা এদের দুজনকে একটা ধমক দিয়ে বলল, থামবি তোরা, স্যার যদি এসে তোদেরকে দিয়ে কান্না ধরায়। উষা তৃষাকে একটা ভেঙচি কেটে বলে, কান ধরালো সবার সামনে একেবারে কিস দিয়ে দেবো, বুঝলি? তৃষা চুপ হয়ে যায়, মনে মনে ভাবে, মেয়ে দুটো বলে কি, মাথা বন্ধ ঠিক আছে নাকি? তৃষাকে আরও দুবার ভেঙচি কেটে ওরা সাজগোজ বন্ধ করে। আহনাফ ক্লাসে ঢুকতেই একটা মিষ্টি পারফিউমের ঘ্রাণ শ্রেণীকক্ষকে শীতল করে দিল। স্নিগ্ধা ফিসফিস করে উষাকে বলে, এই স্যার কি পারফিউম মাখে রে? পাগল হয়ে গেলাম রে। বলতে আহনাফ স্নিগ্ধার সামনে এসে কড়া ধমকের স্বরে বলল, শ্যানেল, আমার পারফিউমের ব্র্যান্ড শ্যানেল। হ্যাপি? নাও টেক ইউর পেন অ্যান্ড পেপার, হারি। স্নিগ্ধা আর উষা এদিকে স্যারের ধমক খেয়েও মিটিমিটি হাসতে থাকে। ধমক যেন ওদের কাছে অগ্রাহ্য। স্যার যে ওদের কথা শুনে ওদের প্রশ্নের উত্তর দিয়েছে, ওতেই ওরা যেন মহা খুশি। অন্যদিকে ক্লাসের অপর দুষ্টু মেয়ে বিভা আহনাফের এই কথা শুনে আহনাফকে বলে ওঠে, থ্যাংক ইউ স্যার পারফিউমের নামটা বলার জন্য। আমারও এই ব্র্যান্ডটা অনেক পছন্দের। এই ব্র্যান্ডের পারফিউম অনেক কড়া আর হয় স্যার, তাই না? বলে জিভে একটা কামড় দেয় সে। আহনাফ জানে বড়লোক বাবার বকে যাওয়া এই মেয়ে বিভা ভীষণই দুষ্ট আর বদের হাড্ডি। এগিয়ে অন্যভাবে সায়স্তা করতে হবে, তাই ওর কথাকে গায়ে না মেখে তার লেকচার দেওয়া শুরু করে। স্টুডেন্ট, তোমাদেরকে গতকাল একটা সূত্র পড়িয়েছিলাম, মনে আছে? ক্লাসে সবাই একযোগে জি স্যার বলে উঠল। এখন বিবার কাছাকাছি এসে আহনাফ জিজ্ঞেস করলো, বিভা তাহলে সূত্রটা বলো, সাইন এ প্লাস বি এর সূত্রটা কি? বিভা আমতা আমতা করেও বলা শুরু করে, স্যার ইয়ে মানে সূত্রটা আই গেস সাইন এ প্লাস বি, তাই না? সাইন এ প্লাস বি মানে? বিভা ঢোক গিলতে থাকে। সাইন এ প্লাস বি মানে সাইন এ ফর আহনাফ প্লাস বি ফর বিভা। একথা বলতেই গোটা ক্লাস হেসে লুটিয়ে পড়ে। আহনাফ রেগে আগুন হয়ে গেল। ইউ আর টু মাচ বিভা, উঠে দাঁড়াও আর কান ধরে ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। গোটা ক্লাস স্তব্ধ হয়ে গেল। স্যারের পানিশমেন্ট শুনে বিভা কাঁদো কাঁদো হয়ে কান ধরে ক্লাসের বাইরে গিয়ে দাঁড়ায়। বিভাকে কান ধরে বাইরে দাঁড় করানো গোটা ক্লাস যেন ভয়ে আড়ষ্ট হয়ে বসলো। বিভার মতো গুন্ডি মেয়েকে কান ধরে দাঁড় করিয়েছে দেখে সবার পিলে পানি নাই হয়ে গেল। এবার আহনাফ ক্লাসের একদম লাস্ট বেঞ্চিতে মলিন সাদা স্কার্ফ মাথায় দিয়ে জড়সড় হয়ে বসা তৃষার দিকে এক পলক তাকালো। মনটা তার দুলে উঠল যেন। এই সে মেয়ে যে গতরাতে ভালো লাগার আশ্বাস দিয়ে ছুঁয়ে দিয়েছিল এই মন, ভালোবাসার ছোঁয়া দিয়েছিল আহনাফের মনে। এত সহজ সরল শান্ত আর নিষ্পাপ এই মেয়ে, সাদা মলিন পোশাকে এত স্নিগ্ধ সুন্দর আর কাউকেই কোনোদিন লাগেনি। আচ্ছা, এতদিন কেন সে মেয়েটাকে লক্ষ্য করেনি? নিজেকে নিজে ধিক্কা দিল সে। মনে মনে এসব সাত পাঁচ ভেবে সে আবার পড়ানো শুরু করলো। ক্লাসে পিটপত নীরবতা। সবার চোখ আহনাফের পানে নিবদ্ধ। আহনাফ বোর্ডে 3টি ভিন্ন সাইজের বৃত্ত এঁকে নিল। বৃত্তের পরিধি ও ব্যাসের মাপও পাশে লিখে দিল। তারপর বলা শুরু করলো, আসলে তোমরা যতটা কঠিন ভাবছো, এই ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশনগুলো এতটা কঠিন নয়। সব কিছু একদম রূপরেখা গল্পের মতোই সোজা। আমার মনে হয় তোমাদের একদম বেসিক থেকে শুরু করা উচিত। বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত সবসময়ই একটা ধ্রুব বা স্থির সংখ্যা হয়, তা তোমরা জানো? গোটা ক্লাস একযোগে হ্যাঁ বলল। স্যার তৃষাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, তৃষা বলো তো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বিভাকে কান ধরিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখেছে দেখে তৃষার ভীষণ ভয় হচ্ছিল। সে ভয় ভয় বলল, স্যার 3.1416। আচ্ছা ঠিক আছে, তুমি এই বোর্ডে এসে তা প্রমাণ করে দেখাও তো। তৃষা ভয়ে জড়সড় হয়ে যাচ্ছিল। কোনো ক্রমে হেঁটে বোর্ডের সামনে গিয়ে স্যারের হাত থেকে মার্কার নিয়ে বোঝাতে শুরু করলো। মার্কার নেওয়ার সময় আহনাফের হাতের আলতো স্পর্শ তার হাত ছুঁয়ে গেল। আহনাফের মনের মধ্যে উত্তেজনা বেড়ে গেল। তৃষা কাঁপা কাঁপা কণ্ঠে বলা শুরু করলো, স্যার এই বৃত্তের পরিধিকে যদি নিজেদের ব্যাস দিয়ে ভাগ করি তাহলে প্রতিবারই একই সংখ্যা, অর্থাৎ 3.1416 হবে। যেমন যেখানে প্রথম বৃত্তের পরিধি এক্স ও ব্যাস ওয়াই। এক্সকে যদি ওয়াই দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকবারই একটি নির্দিষ্ট সংখ্যা 3.1416 হবে। তৃষা আরও বেশি উদাহরণ দিয়ে বর্ণনা করতে পারত, কিন্তু এতটুকু বলে থেমে গেল। গতরাতে স্যারের যে সকল ঝাড়ি খেয়েছিল তাতে স্যারের প্রতি ওর ভয় বেড়ে গিয়েছে। অবশ্য স্যারকে কৃতজ্ঞতা জানানো হয়নি বলে লজ্জায় ও সংকোচ বেড়ে গিয়েছে। তবে এতটুকুতে আহনাফ তৃষাকে বাহবা দিল। ভালো বলেছ তৃষা, এবার নিজের আসনে গিয়ে বসো। নিজের আসনে গিয়ে বসতেই আহনাফ বলে উঠল, এবার কেউ একজন এসে সাইন এ প্লাস বি এর ইকুয়েশন এক্সপ্লেন করো প্লিজ, যা আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম। ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র নিলয় এলো ইকুয়েশন ব্যাখ্যা করতে। নিলয় ইকুয়েশন ব্যাখ্যা করতেই আহনাফ পড়ানো শুরু করলো।
ক্লাসের সকল ছেলেমেয়ে মুগ্ধ নয়নে স্যারের কথা শুনছে আর নোট ডাউন করছে। তবে একজন বাইরে দাঁড়িয়ে রাগে ও ক্ষোভে দাঁত কটমট করছিল আর মনে মনে বলছিল, আমাকে পানিশ করে স্যারকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। জানে না তো আমি কে, কার মেয়ে। সে আর কেউ নয় বরং বিভা। কলেজে ক্লাস শেষ হতে বিকেল 4টা। এরপর তৃষা তার 4 বান্ধবী বিভিন্ন বিষয়ে প্রাইভেট পড়লেও তৃষা বাড়ি চলে যায়, কারণ ওকে কোনো প্রাইভেট দেওয়া হয়নি। কনক চাপা অনেক বলেও একটা প্রাইভেট দেওয়ার জন্য জহিরকে রাজি করাতে পারেনি। ওদিকে তৃণা সবাইকে জোর করতে লাগলো আজ প্রাইভেট না পড়ে যেন রবির আমন্ত্রণে সবাই যায়। রবি আজ কলেজের সামনে টেস্টি ট্রিট রেস্টুরেন্টে সবাইকে থাকতে বলেছিল। উষা তৃণাকে বাহাবা দিয়ে বলল, অন্তত মাসে একবার হলো রেস্টুরেন্টে খেতে পারার জন্য তোর মতো একটা ফ্রেন্ড চাই রে তৃণা। তৃণা চোখে মিটিমিটি করে হেসে বলল, শুধু কি ট্রিট, সাথে গিফটও আছে রে জানু। বলে নিজের ব্যাগ খুলে দেখলো রবি ওর জন্য সুন্দর একটা ড্রেস আর ইয়ারিং নিয়ে এসেছে। তৃণার ড্রেসটা বুকে জড়িয়ে হেসে বলল, রবি দেখতে কালো হলে কি হবে, হি ইজ মাই ব্ল্যাক ডায়মন্ড। স্নিগ্ধা মুখ কালো করে বলল, বারে তোর বয়ফ্রেন্ডকে আমরা আবার কবে কালো বললাম। তৃণা বলল, জানি আমার বয়ফ্রেন্ড কালো আর রাত্রিটা সাদা ফুরফুরা বলে তোরা সবসময় আমাকে ডাউনমিন করিস। স্নিগ্ধা আর উষা দুজনেই মুখ বেজার করে না বোধক মাথা নাড়ল। তৃণা এবারে গর্ব করে বলল, ডাউনমিন করিস তাতে কি, আমার বয়ফ্রেন্ড পড়ে বুয়েটে আর রাত্রিটা জাতীয় ইউনিভার্সিটিতে। কারটা আগে? স্নিগ্ধা আর উষা দুজনে বলে উঠল, হ্যাঁ বাবা, তোর জন্যই বড় রে বান্ধবী, তোর জন্যই আগে। তৃষা বলে উঠল, বুয়েট তো বুয়েটই, এ সমান আর কেউ আছে? আর রবি ভাইয়া যে লেভেলে ব্রিলিয়ান্ট, ওর সমকক্ষ আর কে হয়? রবি ভাইয়া। তৃষা রবির উদ্দেশ্যে আরও কিছু বিশেষণ যোগ করতে যাচ্ছিল, তখনই উষা ওকে থামিয়ে বলল, তুইও তো দেখি রবি ভাইয়ের সেই লেভেলের ফ্যান, ওর প্রশংসায় একেবারে পঞ্চমুখ থাকিস সারাক্ষণ, ব্যাপারটা কি? জবাবে তৃষা বলল, প্রশংসা করার মতোই সে, তাই প্রশংসা করি। তৃষার কথা শুনে তৃণা খুশিতে জল করে উঠল। আসলে রবিও তৃষার মতো অনেক দুঃখী, ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে। তবু শুধু নিজের চেষ্টা আর পরিশ্রমে বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। তাই রবি তৃষার কাছে এক আইডল, আর রবি ও তৃষাকে ভীষণই সমীহ করে, বোন বলে সম্বোধন করে। এবার দূর থেকে তারা সবাই রবিকে দেখতে পেয়ে বলতে লাগলো, রবি ভাইয়া জিন্দাবাদ, রবি ভাইয়া জিন্দাবাদ। রবি হাসি মুখে কাছে আসতে তৃণা নিজের ওড়না দিয়ে রবির মুখের ঘাম মুছে দিল। 3 বান্ধবী চোখ পিটপিট করে হাসি মুখে দৃশ্য দেখতে লাগলো। স্নিগ্ধা আর উষা রেস্টুরেন্টে ঢুকলেও তৃষা রবির কাছে অনুনয় করে বলল, আজ না ভাইয়া, অন্যদিন যাব, আজ বাসার জরুরি কাজ আছে। রবি তৃণাকে ভীষণই সমীহ করে, সে তৃণাকে বোন বলে সমর্থন করে। এই পর্যন্ত একবারও তুমি আমার দাওয়াত গ্রহণ করলে না বোন, নাও এই চকলেটগুলো তোমার। তৃষা খুশি হয়ে চকলেটগুলো নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো, আর বাকিরা রেস্টুরেন্টে ঢুকে গেল। তৃষা 5 মিনিট হেঁটে যেতে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আশেপাশে কোনো দোকানপাটও নেই, কাপড় ও ব্যাগ ভিজে যেতে লাগলো। আশ্রয় খোঁজে এদিক ওদিক দৌড়ে শুরু করলো। এমন সময় একটা ছাতা ওর মাথার উপর এগিয়ে এলো। এ কি, আহনাফ স্যার? ভারী বর্ষণে চারপাশ মুহূর্তের মধ্যে জলে থই থই হয়ে গিয়েছে। সামান্য আশ্রয় না পাওয়ার কারণে তৃষা যতটা না ভীতি বিহ্বল হয়েছিল, তার চেয়ে বেশি ভীত হলো অনাকাঙ্ক্ষিতভাবে আহনাফের আগমন ও মাথার ওপর ছাতা দেওয়ায়। তৃষা ভীত কণ্ঠে বলে উঠল, স্যার আপনি? তৃষা যেন স্বাভাবিক হতে পারে সেজন্য আহনাফ মিষ্টি একটা হাসি দিয়ে বলে উঠল, আমি এ পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ বাইকের চাকা পাংচার হলো, তাই দাঁড়িয়ে পড়লাম। পাশে দাঁড় করানো বাইকের দিকে ইঙ্গিত করে বলল, ওই দেখো বাইকটা, কে জানি রাস্তায় পেরেক দাঁড় করে রেখেছিল, তাই সেটাতেই কুপকাত। তারপর আবার হেসে বলল, এটা কলেজের দপ্তরি রহিব চেচার ছাতা। আহনাফের মিষ্টি হাসি ভরা মুখের কথাতেও তৃষা অভয় পেল না। কাঁপাকাঁপি শুরু হয়ে গেল ওর মধ্যে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও পালাবার পথ নেই। বৃষ্টির ফোঁটাগুলো এত বড় পড়ছে যে ছাতা সোজা করে ধরে রাখাও কষ্টকর হচ্ছে। ওরা রাস্তার ঠিক পাশে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে, এদিকে জনবসতি কম আর দোকানপাটও নেই। তৃষা লক্ষ্য করলো আহনাফের ঠিক বুকের সামনাসামনি ওর মাথাটা। আহনাফের হৃৎপিণ্ডের শব্দ পর্যন্ত ওর কর্ণগোচর হচ্ছিল, আর মিষ্টি পারফিউমের ঘ্রাণ বেদ করে আহনাফের শরীরে পুরুষালী ঘ্রাণটাও। আহনাফ আড়াআড়ি আর তৃষার সামনাসামনি দাঁড়িয়ে একটা ছোট্ট ছাতার নিচে বেশ অনেকক্ষণ দুজনে চাপাচাপি করে এমনভাবে দাঁড়িয়ে যেন প্রবল বর্ষণের গ্রাস হতে মুক্ত থাকে। কিন্তু বাতাসের টানে বৃষ্টি কখনো এদিক আর কখনো ওদিক দিকে ঝাপটা দিয়ে ওদেরকে ক্রমশ ভিজিয়ে দিচ্ছে। বৃষ্টির পানির চাপে এদিক ওদিক নড়চড় করাও যাচ্ছে না তেমন। আহনাফ তৃষাকে অদূরে একটা গাছ দেখিয়ে বলল, চলো ওই গাছের নিচে যাই। তৃষা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। বৃষ্টি বাতাস ডিঙিয়ে ওই গাছের নিচে যাওয়া শুরু করতে তৃষা এক জায়গায় ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হলো। আহনাফ
শক্ত হাতে ওকে ধরে ফেললো, একদম কোমর জড়িয়ে। ছাতা দুজনের মাথার উপর হতে সরে গেল। তৃষা ভেজা শরীর লেপ্টে গেল আহনাফের শরীরের সাথে। তিরতির করে কাঁপতে থাকা তৃষার ভেজা গোলাপি ওষ্ঠদ্বয়ের দিকে দৃষ্টিপাত হলো আহনাফের। সেই ওষ্ঠ দেখে আহনাফের হৃৎপিণ্ডে প্রেমের জোয়ার যেন উছলে পড়ল। ভেজা কাপড়ের ফাঁকেও তৃষার টকবক করা যৌবন উকি দিচ্ছিল। একবার চোখ পড়লেও আহনাফ দ্রুত ওদিকে হতে চোখ সরিয়ে ফেলল। আহনাফের সমস্ত আকর্ষণ শুধু মেয়েটার সারল্য আর শালীন সৌন্দর্যে। আহনাফ ভাবতে লাগলো, আহ, কি স্বর্গীয় সুন্দর মেয়েটা। বৃষ্টির পানিতে ভিজে ঠিক হুড়পড়িদের মতোই সুন্দর লাগছে মেয়েটাকে। তৃষা দ্রুত নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। দুজনেই দৌড়ে গাছতলায় গিয়ে ছাতা নিয়ে দাঁড়ালো। ছাতাটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা, দুজনে কাক ভেজা হয়ে গিয়েছে। আহনাফের হাত দিয়ে ধরে রাখা ছাতার নিচে দাঁড়িয়ে তৃষা ভাবতে লাগলো, এরকম কেন হচ্ছে আমার সাথে? গতরাতে একবার স্যারের সাথে ধাক্কা, তারপর পা পিছলে তার উপরে পড়ে যাওয়া, আজ আবার বৃষ্টির পানির কারণে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া। আমার সাথে কেন এমন হচ্ছে? স্যার কি ভাববে আমাকে? আর একবার তো ভেবে বসেছিল যে আমিও সেই মেয়েদের দলের যারা তাকে ডিস্টার্ব করে। ছি! তৃষা মনে মনে নিজেকে ধিক্কার জানাতে লাগলো। আর আহনাফ ভাবছে, নিয়তি মেয়েটাকে বারবার আমার কাছে এনে দিচ্ছে। যেখানে মনস্থির করেছিলাম আর কোনোদিন কোনো মেয়ের প্রতি দুর্বল হব না, তারপরও এই মেয়ের প্রতি একদিনে কেমন দুর্বল হয়ে গেলাম। সত্যি মন নামক জিনিসটাকে বোঝা বড় দায়। দুজনেই দুজনের ভাবনা জগৎ থেকে ঘুরে আসতেই বৃষ্টি থেমে গেল। হঠাৎই তৃষা উহু শব্দে চেঁচিয়ে উঠল। ওর পায়ে পিঁপড়া ধরেছে। ঘাসের ওপর বসে পড়ে বড় বড় লাল পিঁপড়া ছাড়াতে ইতস্তত করতে লাগলো সে। আহনাফে বসে পড়লো ভেজা ঘাসের ওপর তৃষার ঠিক পাশেই। তৃষার মাখনের মতো নরম পায়ে হাত দিতে সে আঁতকে উঠল। এ কি? আহনাফ বলল, আরে মেয়ে, পিঁপড়ে সরিয়ে দিচ্ছি। তৃষার পায়ে আহনাফের স্পর্শ ওকে বিচলিত করে দিল। পিঁপড়ে সরিয়ে দিতেই সে দ্রুত উঠে দাঁড়িয়ে পড়ে বলল, থ্যাঙ্কস স্যার, অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। তৃষা তাড়াহুড়ো করলেও আহনাফ যেন তৃষাকে আরও কিছু সময় তৃষার সাথে কাটাতে উদ্গ্রীব হয়ে উঠল। তাই ধমকের স্বরে বলল, থামো থামো, আমি কল করেছিলাম, চাকা নিয়ে আসছে একজন, 5 মিনিটেই ঠিক হয়ে যাবে। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তাছাড়া এই পথে এখন আর কোনো সিএনজি বা অটোরিকশাও পাবে না তুমি। সত্যি 30 সেকেন্ডের মধ্যে একজন চাকা নিয়ে এসে গেল বাইকে করে। 5 মিনিটে চাকা লাগিয়ে দিল। লোকটা চলে যেতে আহনাফ তৃষাকে উদ্দেশ্য করে বলল, উঠে বসো। তৃষা সংকোচ করলো, কিন্তু স্যারের আদেশ উপেক্ষা করার উপায় নেই। বাইক চলতে লাগলো। আহনাফ হেলমেট পরল না। আহনাফ তৃষাকে বলল, চুলগুলো ছেড়ে দাও, নইলে ভেজা চুলে ঠান্ডা লাগবে। আসলে আহনাফ যেন তৃষার চুলের গন্ধে নেশায় পড়ে গিয়েছে। তাই সে চাচ্ছে মেয়েটার চুল ছেড়ে দিলে সেই গন্ধটা আবার সে অনুভব করতে পারবে। বাধ্য মেয়ের মতো তৃষা মাথার স্কার্ফ খুলে চুলগুলো ছেড়ে দিল। ওর লম্বা লম্বা ভেজা চুলগুলো শ্রাবণ হাওয়ায় ভেসে আহনাফের মুখ পর্যন্ত চলে এলো। আহনাফ প্রাণ ভরে সে ঘ্রাণ শোকতে লাগলো। দেখতে দেখতে সময় চলে গেল। 15 মিনিটেই বাসার সামনে চলে এলো ওরা। বৃষ্টি না থাকলেও তখন সন্ধ্যা নেমে এসেছে। তবে কেউ না দেখলেও আহনাফ আর তৃষাকে একজন দেখে ফেলল। বাসায় ঢুকতে তৃষা দেখে জামিল শেখ চলে এসেছে। বাহারি খাবারের সুগন্ধে গোটা বাড়ি মজে রয়েছে। কনক চাপাকে ব্যতিব্যস্ত দেখালো। তৃষা ভেজা কাপড় নিয়ে ভেতরে ঢুকতেই দেখে সবাই ডাইনিংয়ে খাবার খেতে ব্যস্ত। একজন মেহমানও দেখা গেল। প্রত্যেকেই বিরাট স্বাস্থ্যবান, কিন্তু তৃষা তাদেরকে ভালো করে লক্ষ্য করলো না। দ্রুত ওয়াশরুমে ঢুকে কাপড় চেঞ্জ করে এলো সে। হঠাৎই ববিতার আওয়াজ, তৃষা, তৃষা, নিচে আসো তো একটু। ববিতার ডাক শুনে তৃষা হকচকিত হয়ে গেল। বাসার মেহমান বা বাইরের কেউ আসলে সবাই ওর সাথে বেশ ভালো আচরণ করে, যদিও সবাই নাটক ও সাময়িক, কারণ তারা এটা শো অফ করতে চায় যে বাবা হারা তৃষাকে তারা অতি আদরে বড় করছে, যেন বাবা, দাদি, ফুফু সবাই আদরের মনে তৃষা। যদিও তারা কেউই আপন নয়, তবুও ওদের এসব অসহ্য মহানুভবতা ওরা পাবলিকলি শো অফ করতে চায়। দ্রুত নিচে আসতে দেখে ববিতা মিটি হেসে একজনকে দেখিয়ে বলে, দেখো চেনো কিনা একে। তৃষার চিনতে কষ্ট হলো না। উনি তো সেই যে বিয়ে বাড়িতে ওকে প্রশ্ন করেছিল সে কেন বিয়ে বাড়িতে এ ধরনের ড্রেস পরে এসেছিল। ববিতা ইনিয়ে বিনিয়ে নরম স্বরে পরিচয় করিয়ে দিল, তৃষামণি, ইনি হলো তোমার বাবার স্কুল জীবনের বান্ধবী পান্না। বলতে পান্না নামক সেই স্বাস্থ্যবতী জুয়েলার্সের দোকান একগাল হেসে তৃষাকে বলে উঠল, আসলে তৃষামণি, আমি তোমার বাবার শুধু স্কুল জীবনের বান্ধবীই নই, এক্স গার্লফ্রেন্ডও বটে। যে কঠিন প্রেম করেছি আমরা দুজনে। তোমাদের বাসা কত এসেছি, বসেছি, থেকেছি, তুমি কোথা থেকে জানবে? তুমি তো ছিলে অন্য কোথাও। বলতে ববিতা আর সেই জুয়েলার্সের দোকান হা হা করে হেসে উঠল। শেষের কথাটা আসলে সে তৃষাকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছে করে বলেছে তারা।
ববিতা তৃষাকে দেখিয়ে বলল, বুঝলে পান না, তৃষা মেয়েটা হয়েছে অতিরিক্ত সোজাসাপটা। একটা দামি অর্নামেন্টস বা দামি পোশাকও সে পরবে না, বরং পরবেই না। পুরাতন আর রংচটা পোশাক একদম স্ট্যাটাস বোঝে না মেয়েটা। বলে সে তৃষাকে একটা ড্রেসের প্যাকেট ধরিয়ে দিয়ে আদুরে স্বরে বলল, তৃষা দাদুমণি আমার, এই নতুন ড্রেসটা পরে আসো তো, সাথে এই অর্নামেন্টসগুলো। তোমার পান্না আন্টি তোমার কয়েকটা ছবি নিয়ে যাবে। তৃষা ববিতার আচরণ অবাক হলো না, কারণ বাইরের মানুষের সামনে এরা তৃষার সাথে যার পর নাই আচরণ করে। কারণ সবাই যেন এটা ভাবতে পারে যে তৃষাকে তারা মাথায় তুলে রাখে, তৃষার আদর যত্নের কোনো খামতি নেই। আসলে বাইরের মানুষের সামনে নিজেদেরকে মহৎ বলে প্রমাণিত করাই এদের উদ্দেশ্য। তৃষা এ ধরনের ড্রেস কোনোদিনই পরেনি। একটা ওয়েস্টার্ন ড্রেস, বেশ চাপা আর খাটো, পরতে কেমন লজ্জা লাগছিল। তবুও যদি মানা করে দাদি রাগ হয়, সেই ভয়ে আর কিছু উচ্চারণ করলো না। তৃষা ড্রেস পরে আসতে সেই মহিলা এমনভাবে ওর দিকে তাকালো যেন খেয়ে ফেলবে। যা দারুণ ফিগার তোমার, বলে ওর মুখে ফাউন্ডেশন মাখা শুরু করলো। তোমার স্ক্রিনও তো ভারী সুন্দর তৃষা, একদম বোম্বের নায়িকাদের মতো, একটু যত্ন করো শুধু। ববিতা পাশের সোফায় আরাম করে বসে এক গাল পান খেতে খেতে শুধু হাসতে থাকলো। তৃষা বুঝতে পারল না হঠাৎই ওকে এত আদর আপ্যায়ন করে সাজানোর মানে কি। কি এদের উদ্দেশ্য, কি চায় এরা? উদ্দেশ্য ছাড়া তো এরা আর কিছুই করে না। তৃষা এবারে সেই অর্নামেন্টের দোকান আন্টিকে জিজ্ঞেস করলো, আন্টি কিসের ফটোজেশন এটা? পানা নামক সেই অর্নামেন্ট আন্টি একগাল হেসে উত্তর দিল, খুব সুন্দর একটা রাজপুত্রের বউ বানাবো তোমাকে তৃষামণি, সেজন্য। পানা কেমন জানি একটা উপহাসের স্বরে কথাটা বলল। তৃষা বোকা হলে ওটা বুঝতে অসুবিধা হলো না যে এখানে কোনো একটা ষড়যন্ত্র আছে, যা ববিতা আর পান্নার মুখভঙ্গি জানান দিচ্ছিল। পান্না তৃষাকে মেকআপ করিয়ে উঁচু হাই হিল পরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে লাগলো। ছবি ওঠাতে গিয়ে তৃষার খুব লজ্জা পাচ্ছিল, কারণ পান্না তৃষার শরীরে বিভিন্ন অংশের ছবি তুলছিল, কখনো বুকের, কখনো হাতের, আবার কখনো পায়ের, আবার কখনো বাচ্চাদেশেরও, আবার হাঁটার ছবিও সামনে পেছন থেকে ভিডিও করলো। তৃষা মনে মনে ভাবলো, এটা কোন ধরনের বেহায়ামি? মানাও করার সাহস পেল না, কিন্তু মুখে কিছু বলার সাহসও পেল না। পান্না একগাল হেসে বলতে লাগলো, ছেলে আমেরিকায় থাকে, ওখানকারই সিটিজেন, আমার নিজের বড় বোনের ছেলে। আমেরিকায় ওরা কোটিপতি, বিরাট ধনী, নিজেদের প্রাইভেট হেলিকপ্টারও আছে, বলতে গেলে ডলারের ওপর ঘুমায়, খুবই আধুনিক প্রি মিক্সিং ফ্যামিলি। পান্না এ বলে নিজের আইফোনে একে একে ওদের প্রাইভেট কারের, হুন্ডার, হেলিকপ্টার, বাংলো আর আভিজাত্য ও প্রতিপত্তির ছবি দেখাতে লাগলো। তারপর দেখালো একটা ছেলের ছবি, একটা বিচে দাঁড়ানো ছেলেটা, শ্বেতবর্ণ, বয়স বোঝা যায় না, পরনে হাফ প্যান্ট ছাড়া আর কিছুই নেই। হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে এমনভাবে রেখেছে যেন বাঘ থাবা দিচ্ছে। ছেলেটার হাতে পায়ের ভঙ্গিমা এমন যেন সে একটা অটিস্টিক। সংকোচ ভেঙে তৃষা বলে উঠল, উনি কি অটিস্টিক? পানা হাসতে হাসতে বলল, কে যে বলো, অটিস্টিক হবে কেন? শুধু হাত পা আর মাথাটা একটু বেশি নড়ে আর কথা বলতেই সামান্য আটকে যায়, অপছন্দ হওয়ার কোনো কারণই নেই। এবার তৃষা সব কিছু বোধগম্য হলো, দুনিয়া সব কিছু যেন তৈরিতাহত হলো। এই কথা শুনে আর ছবিটা দেখে মাথার মধ্যে কে জানি গর্জে উঠল। সে বড় স্বপ্ন দেখেছে যে বুয়েটে পড়বে, অনেক বড় ইঞ্জিনিয়ার হবে রবি ভাইয়ার মতো, আর কিনা তাকে বিয়ে দেওয়া হবে, তাও এক অটিস্টিক ছেলের সাথে। পান্না তৃষার ছবিগুলো পাঠানো শেষ করে তৃষাকে বলল, দেখো তোমার সবগুলো ছবিতেই বড় আপা লাভ রিয়েক্ট দিয়েছে, লিখেছে মেয়ের ফিগার ও ফেস কাটিং তার ভীষণই পছন্দ হয়েছে। পান্না খুশিতে আটখানা হয়ে বলে উঠল, তোমার ছবি দেখে মনে হচ্ছে একদম বাঙালি কন্যার বিদেশি ভার্সন, তবে চুলগুলো বহুদিন কাটো না মনে হয়, একদম এবড়ো থেবড়োভাবে বড় হয়েছে। ববি আন্টি, তুমি ওকে কালই আমার পার্লারে পাঠিয়ে দিও তো, আমি ভালো একটা কার্ড দিয়ে রিবন্ডিং করে সোজা করে দেবো। তৃষা আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করার সাহস পেল না, না পান্নাকে না ববিতাকে। পান্না ওকে ছেড়ে দিতে দ্রুত চলে গেল দোতলায় মায়ের কক্ষে। সেখানে একান্তে সময় কাটছিল কনকচাপা আর জহির। তার মধ্যে তৃষা এসে রুমে ঢুকে গেল, রুক্ষ স্বরে ডাকলো, মা মা এদিকে আসো মা, কথা আছে। কনকচাপার এই অবস্থায় মেয়েকে দেখে বিব্রত হয়ে গেল। সে কিছু বলার আগে জহির অগ্নিশর্মা হয়ে উঠল, একদম বেয়াদব হয়েছে তোমার মেয়ে কনক, ওরা আদব কায়দা কিছুই শেখাও নাই তুমি। বাবা মা একটু রেস্ট করছে আর সেখানে আসছে ডিস্টার্ব করতে, একেবারে বেহায়া মেয়ে। কনকচাপা একটু সামনে এগিয়ে আসতে তৃষা চেঁচিয়ে উঠল, আমাকে না জানিয়ে কোন সাহসে তুমি অটিস্টিক একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, আগে এটার জবাব দাও। কনকচাপা কিছু বলতেই যাবে, ঠিক তখনই জহির এসে তৃষাকে একটা থাপ্পড় দিয়ে পাশে ফেলে দিল। জহির গর্জে বলে উঠল, তোর সাহস তো কম না, তুই আমার সামনে উঁচু গলায় কথা বলিস? এমন সম্বন্ধ তুই বাপের জন্য পাবি? কত বড়লোক ছেলেটা, আর আমেরিকায় ফ্রি ভিসা পাবি তো, সেটা তোর পছন্দ হবে কেন?
তুই নিজে যেমন ফকিন্নির জন্মা, তেমনই তোর পছন্দ ফকিন্নির মতো। ফকিন্নির ঘরে ফকিন্নি, এখন এই বাড়ি থেকে বের করে দিলে তো ডাস্টবিনের খাবার খাবেই। জহির আরও কিছু বলতে যাচ্ছিল, তখন কনক চাপা এসে ওকে থামিয়ে দিয়ে বলল, আহা ছোট মেয়ে আমার, বলে তৃষাকে তুলে উঠালো। জহির আবার চেঁচিয়ে উঠল, তোমার মেয়েকে বুঝাও কনক, ও এখনও আর ছোট নেই। তোমার লাইফে ও বেশি আশকারা পেয়ে গেছে, ওকে ভালো করে বোঝাও, ও যেন বিয়েতে রাজি হয়। শুধু ওরা এঙ্গেজ করে রাখবে, পরে বিয়ে হবে। বলে জহির শার্টের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বের হয়ে গেল। উঁচু হাই হিল পরে থাকাতে জহিরের ধাক্কা খেয়ে তৃষার পা মুচকে গেল। কনক চাপাও ধরে ধরে ওকে উঠিয়ে বিছানায় বসিয়ে দিল। অশ্রু জলে চোখের কাজল ভিজে তৃষার মুখ একাকার হয়ে গেল। কনক চাপা মেয়ের পায়ে মালিশ করতে করতে বলতে লাগলো, তুই চুপ থাক মা, কিছু বলিস না, তবে তোর এই বিয়ে আমি কিছুতে হতে দেব না। জীবনে এই প্রথম মা তার অভয় দিয়ে কিছু বলেছে। তৃষা এইভাবে সান্ত্বনা পেল। তৃষাকে পৌঁছে দিয়ে আহনাবের বাসায় যেতে রাত 8টা বেজে গেল। তার আগে সে ভেজা শরীরে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে গলির চা দোকানে বসে। বাসায় ঢুকতে মা তার কান টেনে ধরল। আহনাবের মা শায়লা আক্তার ও বাবা আশফিক আলী দুজনে এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আশফিক আলী অবশ্য স্কুলের হেড টিচার। ওদের পরিবারের এলাকাতে বেশ সুনাম, হেডমাস্টার বলে সবাই তাকে ভীষণ সম্মান করে। আর আহনাফের মতো সুশিক্ষিত মেধাবী ছেলেকে সবাই সমীহ করে। শায়লা কান ধরতেই আহনাফ ব্যথায় কুকড়ে উঠে বলল, মা ছাড়ো, লাগছে খুব। আমি কি এখনও প্রাথমিকে পড়ি যে কান ধরো? শায়লা ছেড়ে দিয়ে প্রশ্ন করলো, এত দেরি কেন সেটা বল, কই ছিলি? আর ফোন রিসিভ করিসনি কেন সারাদিন? আহনাফ আদা ভেজা শার্ট খুলতে খুলতে বলল, আগে কাপড়টা ছাড়তে দাও তো মা, পরে বলছি। শায়লা আহনাফকে লাঞ্চের জন্য দেওয়ার টিফিন বাটি খুলতে খুলতে রেগেমেগে বলল, বৃষ্টিতে ভিজে গেছিস, সেদিকে তোর কোনো খেয়াল নেই। শার্ট ভিজে আবার শুকিয়েও গেছে, তাও বাসায় আসিসনি। টিফিন দিয়ে দিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য, তাও খাসনি। কল দিলে পাওয়া যায় না তোকে, তোকে নিয়ে আমি আর পাচ্ছি না। বৃষ্টি হয়েছে বলে আজ 8টায় আসলি, আর বৃষ্টি না হলে তো 10টা বাজিয়ে দিস। শায়লা আরও কিছু বলতে যাবে, তখনই আহনাফ মাকে থামিয়ে দিয়ে বলল, একটানে এত কথা বলো কীভাবে মা? একটু থামো, বিশ্রাম দাও নিজেকে। শায়লা একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আহনাফ শান্ত স্বরে বলল, মা তোমরা আমাকে বলেছো পড়াশোনা করে ঢাবিতে ভর্তি হলাম। ঢাবিতে গণিতের মতো কাক্ষরটা সাবজেক্ট পেলাম, তারপরও পড়লাম। তারপর বলে ক্যাডার হও। নিজের অতি আদরে রাজনীতি ছেড়ে একেবারে ক্যাডার হলাম, সরকারি চাকরি নিলাম। আর এখন একটু বন্ধুদের সাথে ঘুরছি, তা তো তোমাদের বাধা? শায়লাকে বিচলিত দেখালো। সে বলল, এখন তোমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার বয়স নয়, বিয়ে করে বউ ঘরে আনার বয়স। আহনাফ মায়ের কথাকে সমর্থন জানিয়ে বলল,